আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা কিন্তু বর্তমানে অ্যাডমিশনের শেষ সময় অবস্থান করতেছো, অর্থাৎ যে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু তোমাদের আগে ভাগে পরীক্ষা হয়ে যাবে। গুচ্ছ কিন্তু তোমাদের শেষ দিকে পরীক্ষা হবে। তো তোমাদের উচিত কি প্রিপারেশনকে গুছিয়ে নেওয়া। আমি বলেছিলাম তোমাদের জটিল একটা চ্যাপ্টার, এটা আসলে জটিল না, অনেকে জটিল মনে করে না বোঝার কারণে, যে সমন্বয় দাখিলা ও সমন্বিত রেওয়ামিল। এখান থেকে তোমাদের কি ক্লাস দিব, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে যে বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন থাকবে সেখানে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং তোমাদের কি এমসিকিউ চলে আসে। তো দেখো, সমন্বয় দাখিলা কাকে বলে? হিসাব নিকাশের বকেয়া ভিত্তি অনুসরণ করা হয় এই সমন্বয় দাখিলা। বকেয়া ভিত্তি অনুসারে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে যেসব হিসাব হালনাগাদ অর্থাৎ আপডেট করার জন্য যে দাখিলাগুলো দেওয়া হয় তাদেরকে সমন্বয় দাখিলা বলে। উদাহরণস্বরূপ যদি বলি, আমি অগ্রিম খরচ করেছি 15,000 টাকা, আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় 1 বছর শেষে। এখন 15,000 টাকা এটা অগ্রিম ব্যয় করছি আমি 2 বছরের জন্য। এখন আমার 1 বছরে 7,500 টাকা ব্যয় হয়ে যাবে আর 7,500 টাকা পরের বছরে চলে যাবে। তো যখন আমি অগ্রিম খরচ করছি তখন আমি সম্পদ হিসাবে দেখাইছি, কিন্তু 1 বছর শেষ হওয়ার পর সেটা কি অর্ধেক খরচ হয়ে যাবে, সেগুলো কি আমাদের হালনাগাদ করতে হবে। এগুলোকেই বলে সমন্বয় দাখিলা। অন্যদিকে সমন্বিত রেওয়ামিল কি? সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয় সমন্বয় দাখিলার পরে, অর্থাৎ সমন্বয় দাখিলার পরে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল এটা কি দ্বিতীয়বার প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে সমন্বয় জাবেদাভুক্ত। এই সমন্বয় জাবেদাভুক্ত খতিয়ানে স্থানান্তর করার পর খতিয়ানে সকল হিসাবে সমন্বিত জের নিয়ে দ্বিতীয়বার যে রেওয়ামিল প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে আমাদের সমন্বিত রেওয়ামিল। এখন সমন্বয় জাবেদা কিভাবে করব সেই কৌশল তোমাদের দেখাবো। কি কি বিষয় আমাদের সমন্বয় জাবেদা থাকে দেখো, এখানে লিখছি অগ্রপ্রদত্ত ব্যয়, এটার আরেক নাম অগ্রদত্ত ব্যয়, অগ্রিম ব্যয়, একই বিষয়। এগুলো কি? এগুলোকে স্বাভাবিক নিয়মের সম্পদ হিসাবে দেখানো হয়। এর পাশাপাশি তোমাদের সোমবার বা সাপ্লাইজ খরচ, এগুলোকে কি সম্পদ হিসাবে দেখাতে হয়। তো এই সবগুলো বিষয় এই জাবেদার প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো সমন্বয় জাবেদা দেওয়ার 2টা নিয়ম আছে, একটা হলো স্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়ম বেশি প্রতিষ্ঠান ফলো করে, অন্যদিকে কিছু কিছু প্রতিষ্ঠান আছে ব্যতিক্রম নিয়ম অনুসরণ করে। তো স্বাভাবিক নিয়মে কি হয় দেখো, একটা লেনদেন আছে কি, এপ্রিলের 1 তারিখে 1 বছরের বীমা পলিসি ক্রয় বাবদ অগ্রিম প্রদান করা হলো 12,000 টাকা। 12,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে 1 বছরের জন্য, কোন মাসে? এপ্রিল মাসে। এখন খেয়াল করে দেখো, আমাদের এপ্রিল মাসে যদি প্রদান করা হয় 1 বছরের জন্য, 1 বছরের মাস কয়টা? 12টা। এখন এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে মাস আছে কয়টা? এখানে মাস আছে 9টা। তো এই বছরের কি 9 মাস আমাদের, ঠিক আছে। অন্যদিকে আমাদের আরো বাকি 3 মাস, সেটা তো এই বছরের না, কারণ শুরু হয়েছে আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে। তো 3 মাস এটা পরবর্তী বছরের জন্য, আমাদের হিসাব নিকাশ করতে হবে এই বছরের জন্য, অর্থাৎ 9 মাস নিয়ে। এখন স্বাভাবিক নিয়মে তোমরা জাবেদা কিভাবে দিবে দেখো, লেনদেন সংগঠিত হওয়ার পর জাবেদা হবে অগ্রিম বীমা ডেবিট। এই যে অগ্রিম বীমা না 12,000 টাকা আমরা দিয়েছি বীমা পলিসি বাবদ, অগ্রিম বীমা এটা কি সম্পদ হিসাবে দেখানো হয় স্বাভাবিক নিয়মে। তো সম্পদ হিসাবে দেখালে তাহলে 12,000 টাকা আমাদের কি ডেবিট হয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের কি নগদ চলে যাচ্ছে আমাদের থেকে কত? 12,000 টাকা। এটা স্বাভাবিক লেনদেন। তারপর দেখো, এখান থেকে আমরা সমন্বয় দিব কিভাবে যদি স্বাভাবিক নিয়মে সম্পদ হিসাবে ধরা হয়। তো আমাদের এই বছরের যে 9 মাস আছে, এই 9 মাস আমাদের খরচ হয়ে যাবে। অগ্রিম যে দিছি সেটা আমাদের খরচ হয়ে যাবে, সেটা তো আর সম্পদ থাকবে না। তো যদি সম্পদ না থাকে, খরচ হয়ে যায়, তাহলে আমাদের কি হবে দেখো, যদি খরচ হয়ে যায় তাহলে অগ্রিম বীমা সম্পদ হিসাবে 12,000 টাকা দেখিয়েছিলাম, সেখান থেকে আমাদের 9 মাসে 9,000 টাকা, যদি 12 মাসে 12,000 হয় তাহলে প্রত্যেক মাসে টাকা কত? 1,000 করে, তাহলে 9 মাসে আমাদের 9,000 টাকা। এই 9,000 টাকা আমাদের অগ্রিম যে সম্পদ ছিল, এই যে অগ্রিম বীমা, সেখান থেকে আমাদের 9,000 টাকা খরচ হয়ে গেছে, অর্থাৎ সম্পদ আমার কমে গেছে এই জায়গা থেকে।
অগ্রিম বীমা সম্পদ হিসাবে 12,000 টাকা ছিল, সেখান থেকে 9,000 টাকা আমাদের কমে গেছে, সম্পদ হিসাবে আছে 3 মাসের টাকা 3,000 টাকা, এটা পরবর্তী বছরের জন্য। অন্যদিকে আমাদের ব্যয় হয়েছে কত, বীমা ব্যয়, এই যে 9,000 টাকা যখন সম্পদ থেকে কমে যাবে তখন ব্যয় হয়ে গেছে এই বছরে 9,000 টাকা বীমা ব্যয়। ব্যয় বাড়লে আমরা জানি ডেবিট হয়, 9,000 টাকা ডেবিট। অন্যদিকে আমাদের সম্পদ থেকে কমে গেছে কত, 9,000 টাকা। তো এই হলো আমাদের এই বছরের খরচ। আর বাকি যে 3,000 টাকা রয়ে গেল সম্পদ হিসাবে, এই যেখানে অগ্রিম বীমা সম্পদ 3,000 টাকা, এগুলো পরবর্তী বছরে চলে যাবে, এই বছরে আমাদের হিসাব নিকাশ নেই। কিন্তু অনেক প্রতিষ্ঠান ব্যতিক্রম নিয়ম অনুসরণ করে, তখন কি হবে দেখো, কম এই যে অগ্রিম বীমা আছে না, এই যে এই লেনদেনই অগ্রিম বীমাকে ব্যয় হিসাবে দেখাবে। তো যদি ব্যয় হিসাবে দেখায় তো বীমা ব্যয় 12,000 টাকা ডেবিট, ব্যয় হয়েছে এর জন্য ডেবিট হয়েছে। অন্যদিকে আমাদের নগদ টাকা চলে গেছে 12,000 টাকা ক্রেডিট, ঠিক আছে। কিন্তু দেখো আমরা পুরোটাই কি ব্যয় হিসাবে দেখিয়েছি কত, 12,000 টাকা। কিন্তু আমাদের এই বছরের 9 মাস, এপ্রিল থেকে শুরু হয়েছে, 9 মাসের আমাদের 9,000 টাকা ব্যয় হিসাবে দেখাতে হবে। অন্যদিকে আমরা কি করছি, ব্যয় হিসাবে দেখিয়ে ফেলছি অলরেডি 12,000 টাকা। তো এখানে আমাদের 3 মাসের 3,000 টাকা সম্পদ হিসাবে থাকবে, সেটা পরবর্তী বছরের জন্য। তাহলে আমাদের ব্যয় থেকে কমাতে হবে কত, 3,000 টাকা। কিভাবে কমাবো, এই যে ব্যয় আমাদের বৃদ্ধি হয়েছিল তখন ডেবিট হয়েছে 12,000 টাকা, এখন ব্যয় কমে যাবে, ব্যয় কমে গেলে ক্রেডিট হয়, কত হবে 3,000 টাকা 3 মাসের। এই যে বীমা ব্যয় থেকে আমাদের ব্যয় কমে গেছে। অন্যদিকে অগ্রিম বীমা নামক পরবর্তী বছরের জন্য আমাদের একটা সম্পদ তৈরি হয়েছে কত, 3 মাসে, সেটা কত, 3,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। প্রথমে তোমরা দেখবা যে উদ্দীপক পরে বুঝতে পারবা যে স্বাভাবিক নিয়ম নাকি ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়ম থাকবে সাধারণ জাবেদা দিয়ে ফেলবা, পরে সমন্বয় জাবেদা করে ফেলবা, তাহলে তোমাদের জন্য কি সহজ হবে। কিন্তু সরাসরি সমন্বয় জাবেদায় চলে গেলে তোমাদের কি পেঁয়াজ লাগতে পারে। তো এটা শুধু অগ্রপ্রদত্ত বা অগ্রিম ব্যয়ের জন্য না, যদি সোমবার থাকে, সাপ্লাইজ থাকে, সেটাও তোমরা এভাবে করে ফেলবা। তারপরে আরেক ধরনের আছে, সেটা কি অগ্রিম আয়। অগ্রিম আয় আরেক নাম কি অনুপার্জিত আয়, এটার আরেক নাম কি অনর্জিত আয়। এগুলো সবই কি আমাদের দায়, এটা কি স্বাভাবিক নিয়মের দায়। কিন্তু ব্যতিক্রম নিয়মে এটাকে কি বলে, আয় বলে। এই যে অগ্রিম আয় হিসাবে ধরা হয়। তো স্বাভাবিক নিয়মেরটা আমরা দেখি, একটা লেনদেন দেওয়া আছে, দেখো নভেম্বর 1 তারিখে 3 মাস সেবা প্রদানের শর্তে অগ্রিম গ্রহণ করা হলো কত, 15,000 টাকা। আমি বললাম তোমাকে 3 মাস সেবা দিব, এর জন্য তুমি আমাকে 15,000 টাকা আমি এখনই গ্রহণ করে নিছি, কিন্তু এখনো সেবা দেইনি স্বাভাবিক নিয়মে। তাহলে কি সেবা না দেওয়ার আগে আমি টাকা নিয়ে গেছি, তাহলে তার কাছে আমি দায় আছি না, দায় আছি। যখন সেবা দিব তখন আমাদের খরচ হবে। তো নভেম্বর থেকে ডিসেম্বরের মাস আছে কয়টা, 2টা, এখানে তো 3 মাস, তাহলে 2 মাস এই বছরের জন্য হবে, আর বাকি 1 মাস পরবর্তী বছরের জন্য হবে। তো 15,000 টাকা যদি 3 দিয়ে ভাগ দেই, প্রত্যেক মাসে টাকার পরিমাণ আসে কত, 5,000 করে। তাহলে এই বছরে আমাদের আয় হবে কত, 10,000 টাকা, আর বাকি 5,000 টাকা এটা কি পরবর্তী বছরের জন্য দায় হিসাবে থেকে যাবে। ঠিক আছে, এখন স্বাভাবিক জাবেদা কি দেখো, যখন আমরা টাকাটা নিয়ে নিছি সেবা দেওয়ার আগে, তখন আমাদের নগদ ডেবিট 15,000 টাকা। অন্যদিকে অগ্রিম আয়, এখনো তো আমরা আয় করি নাই, অগ্রিম আয় নামে একটা দায় তৈরি হয়েছে, সেটা কি 15,000 টাকা। এখন আমরা বছর শেষে কি করতেছি, সমন্বয় দিতেছি। এখন দেখো আমাদের এই বছরের শেষের দিকে, তাহলে মাস আছে আমাদের 2 মাস এই বছরে, তাহলে 2 মাসের ইনকাম কত আমাদের, 10,000 টাকা। তো অগ্রিম আয় যে আমাদের একটা দায় তৈরি হয়েছিল, এখান থেকে আমাদের আয় হয়েছে কত, এই যে অগ্রিম আয় থেকে আমাদের কমে গেছে কত, অগ্রিম আয় থেকে 15,000 থেকে অগ্রিম আয় আমাদের 10,000 টাকা কমে গেছে, কারণ 10,000 টাকা এই বছরে আয় হয়েছে যেহেতু 2 মাস। এই যে অন্যদিকে সেবা আয় নামে, এই যে আমাদের সেবা বাড়লে, আয় বাড়লে ক্রেডিট। অন্যদিকে আমাদের কি অগ্রিম আয় কমে গেছে, সেটা কি 2 মাসে 10,000 টাকা। তো সাধারণ জাবেদা দিবা, তারপর এটা দিবা, আশা করি সহজ হয়ে যাবে। তারপর ব্যতিক্রম নিয়মে দেখো কি, ব্যতিক্রম নিয়মে আমাদের কি ধরা হয়, এই যে অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অনর্জিত আয়কে আয় হিসাবে ধরা হয়। যদি আয় হিসাবে ধরা হয়, এই যে নগদ যখন আমরা টাকাটা নিব এই লেনদেন থেকে, 15,000 টাকা নগদ আমাদের প্রতিষ্ঠানে বাড়বে, এর জন্য ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইছে। অন্যদিকে সেবা আয় নামে আয় বৃদ্ধি পাইছে আমাদের, যেহেতু এটা আয় হিসাবে দেখাচ্ছি, আয়ও বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় 15,000 টাকা। এটা আমরা সাধারণ জাবেদা দিলাম।
ব্যতিক্রম নিয়মে। এখন এখান থেকে সমন্বয় জাবেদা করব কিভাবে? দেখো, আমি আয় হিসাবে ধরে ফেলছি 15,000 টাকা, ঠিক আছে, কিন্তু এই বছরে আয় হয়েছে কত? 10,000 টাকা। কারণ কি? 3 মাস 15,000, এই বছরে 2 মাস আছে, নভেম্বর ডিসেম্বর, তাহলে 2 মাসের আয় 10,000 টাকা। তাহলে সেবা আয় হিসাবে 15,000 টাকা দিয়ে ধরে ফেলছি, আসলে আয় হয়েছে আমাদের কি 2 মাসের। তাহলে এই যে সেবা আয় 15,000 টাকা থেকে আমাদের কমাতে হবে, সেটা কিভাবে? এই যে 5,000 টাকা কমাতে হবে। সেবা আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, আর হ্রাস পেলে হয় ডেবিট। এই যে সেবা আয় ডেবিট, হ্রাস পাইছে কমাইছি, সেটা কি? 5,000 টাকা। অন্যদিকে অগ্রিম আয় হিসাবে আমাদের কি একটা দায় তৈরি হলো, সেটা কোন বছরের? পরবর্তী বছরে, ঠিক আছে, সেটা কত? 5,000 টাকা। এর জন্য অগ্রিম আয় বৃদ্ধি পাইছে। অগ্রিম আয় বৃদ্ধি পাইলে কি হয়? আমাদের ক্রেডিট হয় 5,000 টাকা। এই ছিল তোমাদের সমন্বয় জাবেদা সমূহ, এর বাইরে আশা করি আসবে না। তো আমরা এই জাবেদার মাধ্যমে এখন তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ সরাসরি প্র্যাকটিস করাবো। দেখো, এখানে একটা ম্যাথ আছে, এটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে এমসিকিউ আকারে আসছে। আমি শুধু উত্তরটুকু নিছি, ই নাম্বার সঠিক উত্তর। জায়গা সংকুলনের জন্য তোমরা যখন প্র্যাকটিস করবা তখন সবগুলো পেয়ে যাবা। তো এই এমসিকিউতে কি বলছে দেখো, বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের কত? 32,000 টাকা। সেটা কি? অগ্রিম প্রদত্ত। তার মানে কি? আমাদের যে অগ্রিম প্রদত্তর এই পাশের টুকু করতে হবে, জের 32,000 টাকা। যেখানে ডিসেম্বর 1 তারিখে 4 মাসের জন্য অগ্রিম প্রদত্ত করা হয়, অর্থাৎ আমাদের ডিসেম্বর মাস শেষে হিসাবভুক্ত করা হয়, কিন্তু এখানে ডিসেম্বরের 1 তারিখে, অর্থাৎ এই বছরে পাবে কত? 1 মাস। আর টোটাল কয় মাসের জন্য দিছে? 4 মাসের জন্য। তাহলে বাকি থাকবে কত? 3 মাস। সেটা কি? পরবর্তী বছরের জন্য। এটা কি? অগ্রিম প্রদত্ত ভাড়া। এটা কি সম্পদ হিসাবে দেখানো হয়েছে। দেখো, অগ্রিম প্রদত্ত ভাড়া, এখানে কিন্তু ব্যয় কথা উল্লেখ নাই। যদি ব্যয় টাইপ থাকতো তাহলে সেটা কি? ব্যতিক্রম নিয়ম হতো। তাহলে আমাদের কি? এই পাশের নিয়ম হবে, ঠিক আছে। তো 31 ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা কি হবে? নিম্নরূপ। সমন্বয় জাবেদা দেওয়ার আগে আমি কি বলছি যে স্বাভাবিক জাবেদা দিয়ে ফেলবা। স্বাভাবিক জাবেদা কি হবে? যখন অগ্রিম প্রদত্ত ভাড়া যখন সম্পদ হিসাবে দেখানো হয়েছে 32,000 টাকা, তখন অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ডেবিট, যেহেতু সম্পদ আমাদের কি হিসাবে দেখানো হয়েছে, অগ্রিম প্রদত্ত ভাড়া ডেবিট 32,000 টাকা। অন্যদিকে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ কমে গেছে কত? 32,000 টাকা। তাহলে একদিকে সম্পদ আমাদের কি বৃদ্ধি পাচ্ছে, অগ্রিম প্রদত্ত এক ধরনের সম্পদ, অন্যদিকে সম্পদ কমছে, এটা টোটাল টাকা। এটা আমাদের কি? স্বাভাবিক জাবেদা। কিন্তু সমন্বয় জাবেদা কেন দিতে হবে? দেখো, এটা তো 32,000 টাকা, কিন্তু 4 মাসের, সেটা দিছে কত? ডিসেম্বর 1 তারিখে। আমাদের হিসাব করতে হবে এই বছরের ডিসেম্বরের শেষে 31 তারিখে। তাহলে ডিসেম্বর 1 থেকে 31 পর্যন্ত আমাদের 1 মাস সময়। এখানে টোটাল টাকা তো 4 মাসের, তাই না? এখন এই অগ্রিম প্রদত্ত ভাড়া, এটা আমাদের 1 মাস ব্যবহার হবে এই বছরে। তাহলে অগ্রিম প্রদত্ত ভাড়া আমরা টাকা ভাড়া দিয়ে দিছি, কিন্তু খরচ হবে আমাদের 1 মাসের। বাকি 3 মাসের কি? সেটা পরবর্তী বছরের সম্পদ হিসাবে যাবে। তো দেখো এখন কি হবে আমাদের, তো 32,000 টাকা যদি 4 দিয়ে ভাগ করি 4 মাসের জন্য, তাহলে 8,000 টাকা করে হয়। 8 8 16 16 16 32। তাহলে 1 মাসের টাকা কত? 8,000, ঠিক আছে। তো 1 মাসের টাকা যদি 8,000 হয়, তাহলে অগ্রিম প্রদত্ত ভাড়া সম্পদ হিসাবে দেখাইছিলাম, সেটা থেকে আমাদের কি এখন কমাই দিতে হবে 8,000 টাকা। অগ্রিম প্রদত্ত ভাড়া 8,000 টাকা কমে যাবে, কারণ এখন তার সম্পদ হিসাবে নাই, এখন তো খরচ হয়ে গেছে 1 মাসেরটা, সেটা কত? 8,000 টাকা। অন্যদিকে আমাদের এই যে খরচ যে হয়ে গেছে কত, এই যে ভাড়া খরচ হিসাব ডেবিট 8,000 টাকা, খরচ বাড়ছে, খরচ এক ধরনের ব্যয়, সেটা ডেবিট হয়েছে। অন্যদিকে অগ্রিম প্রদত্ত ভাড়া সম্পদ ছিল, সেটা কমে গেছে 8,000 টাকা, এর জন্য ক্রেডিট হয়েছে। তো এর জন্য ই নাম্বারটা কি আমাদের সঠিক উত্তর হবে। দেখো, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা কি? ব্যতিক্রম নিয়মে। এখন ব্যতিক্রম নিয়ম সেটা কিভাবে বুঝবো? দেখো, ভাড়া হিসাবে 5,000 টাকা ডেবিট ছিল, এখানে কিন্তু লেখা নাই অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া লেখা আছে, লেখা নাই ভাড়া হিসাবে 5,000 টাকা ডেবিট যে। ভাড়া হিসাবে থাকলে কি? সেটা আমাদের ব্যতিক্রম নিয়ম। ভাড়া একটা ব্যয়, তো ভাড়া ব্যয় হিসাবে ডেবিট যে ছিল 5,000 টাকা। বছর শেষে দেখা যায় যে
এর মধ্যে 2000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, তাহলে এই বছরের খরচ কত? 3000 টাকা। পরবর্তী বছরে সেটা কি সম্পদ হিসাবে থাকবে, এই বছরের খরচ হিসাবে থাকবে কত? 3000 টাকা, কিন্তু খরচ হিসাবে দেখেছি আমরা কত? 5000 টাকা। তাহলে ভাড়া, অগ্রিম ভাড়াকে আমাদের ব্যয় হিসাবে দেখানো হয়েছে। তো স্বাভাবিক জাবেদা কি হবে দেখো, অগ্রিম ব্যয়, অগ্রিম ভাড়া, এটা 5000 টাকা যদি ব্যয় হিসাবে দেখানো হয়, তাহলে স্বাভাবিক জাবেদা হবে ভাড়া হিসাব, ভাড়াকে ব্যয় হিসাবে ধরে ভাড়া হিসাব ডেবিট 5000 টাকা, অন্যদিকে নগদ চলে গেল আমার প্রতিষ্ঠান থেকে ক্রেডিট 5000 টাকা, এটা স্বাভাবিক জাবেদা। এখন সমন্বয় দিব কিভাবে? তো সমন্বয় আমাদের অব্যবহৃত থাকবে। আমাদের এই বছরের খরচ হয়েছে কত? এই বছরের খরচ হয়েছে 3000 টাকা, তাহলে বাকি রয়ে গেছে কত? 2000 টাকা। এখন সমন্বয় জাবেদা দিব কিভাবে দেখো, এই যে আমাদের ভাড়া হিসাবে যে 5000 টাকা দেখিয়েছি, এখানে ভাড়া হিসাবে খরচ হয়েছে কত? 3000 টাকা এই বছরে, আর বাকি পরবর্তী বছরে 2000 টাকা। তাহলে আমাদের ভাড়া তো অতিরিক্ত আমি 2000 টাকা বেশি দেখিয়েছি না, সেটা আমাদের কি ভাড়া থেকে কমাতে হবে। যদি ভাড়া থেকে কমাই আমরা, তাহলে কি হবে দেখো, ভাড়া আমাদের যদি কমে যায়, ব্যয় কমে গেলে ক্রেডিট হয়, সেটা কত? 2000 টাকা। এই যে ভাড়া ব্যয় হিসাবে দেখিয়েছিলাম 5000 টাকা, সেখান থেকে ভাড়াকে কমাই দিতে হবে 2000 টাকা। যেহেতু আমাদের খরচ হয়েছে 3000 টাকা এই বছরের, পরবর্তী বছরে 2000 টাকা, সেটা কি আমাদের এই ব্যয় থেকে কমাতে হবে। তাহলে ভাড়া যদি কমে যায়, ক্রেডিট হবে 2000 টাকা। অন্যদিকে পরবর্তী বছরের জন্য আমাদের সম্পদ থাকবে 2000 টাকা, সেটা কি অগ্রিম ভাড়া থাকবে পরবর্তী বছরের জন্য 2000 টাকা, সেটা কি ডেবিট হবে। তো এই ছিল ব্যতিক্রম নিয়ম। তো সাধারণ জাবেদা দিবা আগে, তারপর ব্যতিক্রম গুলো দেখবা। তো স্বাভাবিক নিয়মে তোমার কি ব্যবহৃত বিষয় কি সমন্বয়ে যাবে, আর ব্যতিক্রম নিয়মে কি অব্যবহৃত যেটা পরবর্তী বছরে নেয়, সেটা কি সমন্বয়ের টাকা এখানে আসবে। এই বিষয়টা মাথায় রাখবা, অনেকে টাকার অঙ্কে ভুল করে ফেলে। তো এই ছিল তোমাদের সমন্বয় দাখিলা ও সমন্বিত রেওয়া মিলের মেয়াদগুলো। তো এই যে তোমাদের দায় হিসাবে এখান থেকেও চলে আসতে পারে, তো এখান থেকেও আসলে একই নিয়মে এই শখে থিনে দেখে দেখে করে ফেলবা, একদম সহজ বিষয়। এই জাবেদাগুলো মেন বিষয়, এগুলো ভালো করে দেখবা, এবং তুমি এই শখ এগুলো প্রথমে লিখবা খাতায়, লিখার পর তুমি চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো আছে, এমসিকিউ গুলো আছে, সেগুলো সলভ করো, সবগুলো সলভ করতে পারবা আশা করি। তো এই ছিল ভিডিও। এরপরে যদি তোমাদের কোনো টপিকের সমস্যা থাকে আমাকে জানাবা, আমি তোমাদের কি ভিডিও দিব। আমি তোমাদের সমস্যা নিয়ে কাজ করতেছি, অলরেডি কিন্তু অনেক কন্টেন্ট দেওয়া হয়ে গেছে। তো যতগুলো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো যদি দেখো, তোমাদের অ্যাডমিশনের জন্য 80 থেকে 90 মার্ক নিশ্চিত হয়ে যাবে। আমরা ফুল কোর্স দিয়ে দিছি, তারপরেও ধরে ধরে তোমাদের যে জায়গায় বেশি সমস্যা আছে, জটিল বিষয়, সেগুলোর জন্য ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের সমস্যার কথা আমাদের কি জানাবা। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।